আমরা কথা বলছি মতামত সম্পাদক কুদ্দুস খান এবং কাজী হুদার সাথে। আপনারা জানেন যে প্রণব মুখার্জি সফরের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই মুহূর্তে বেশ ভালো। বাংলাদেশ ভারতকে কিছু সুবিধা দিতে চেয়েছে, ভারতও কিছু সুবিধা ছাড়তে চেয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি প্রতিক্রিয়া হচ্ছে, তারা কিভাবে এটা নিচ্ছেন, সেই নিয়ে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের দুই সম্পাদক কাজী হুদা এবং কুদ্দুস খানের সাথে। তো আমি প্রথমে শুরু করছি কাজী হুদাকে দিয়ে। আচ্ছা মিস্টার হুদা, আপনার এই সফর নিয়ে প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া যে বাংলাদেশের, আমরা যে প্রবাসী বাইরে আছি, আমাদের একটা চিন্তাধারা আছে যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমরা বাংলাদেশকে, তাদের সার্বভৌমত্বটাকে আমরা প্রথমে দেখি। সেই দিক থেকে, দৃষ্টিকোণ থেকে আমরা দেখবো কি যে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে অতীত থেকে ভারতের সাথে, এইগুলোর একটা সুযোগ আমাদের এসেছে। আমরা আমরা কিন্তু বাংলাদেশে ট্রানজিট দিতে আমরা, আমাদের কোনো আপত্তি নেই যদি উভয় পক্ষে মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যদি আমাদের একটা সমঝোতা আসে। এবং কারণ এটার জন্য আমাদের অনেক অনেক কিছুই লাভ লোকসানের ব্যাপারও আছে। তার ভিতর দিয়ে এই উভয় পক্ষে যদি আসুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কি হবে, এগুলো তো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, আপনি মিস্টার হুদা আপনি বলবেন এক্স্যাক্টলি, মানে আপনি মনে হচ্ছে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে ভারত বাংলাদেশের মধ্যে দীর্ঘকালীন যে সমস্যাগুলো রয়ে গেছে সেইগুলো আগে সমাধান করতে হবে। তো আপনি সেই সমাধানের একটা, সেই সমস্যাগুলোর একটা লিস্ট দেবেন? সমস্যা ধরেন, আমাদের আমাদের পানির একটা সমস্যা আছে, আমাদের এই সীমান্ত রেখার একটা সমস্যা আছে, আমাদের কিছু তালপট্টি, কিছু জায়গার সমস্যা আছে। এই সমস্যাগুলোতে একটা বন্ধুত্বের ক্ষেত্রে যদি অবরোধ হয়ে থাকে, এগুলোকে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে। আমরা আচ্ছা, দেশ ছোট হতে পারি। জলের ক্ষেত্রে একটা প্রবলেম আছে বহুদিনের জন্য ভারত বাংলাদেশ জল বন্টন চুক্তি নিয়ে, সেটা আমি আপাতত রাখছি। যেটা মেন একটা জানি যে বাংলাদেশে বিক্ষোভে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই বিএসএফ এর ইনডিসক্রিমিনেট কিলিং এর জন্য। বিএসএফ এর হাতে বর্ডার এরিয়ায় অনেক লোক মারা যাচ্ছে, সেটা আমি মনে করি যে শুধু বাংলাদেশ না, ভারতের দিকেও বেশ কিছু লোক মারা যায়। তো প্রশ্ন হচ্ছে যে আমার যতদূর মনে আছে যে প্রণব মুখার্জির এই ভিজিটে সেই নিয়ে আলোচনা হয়েছে, এবং প্রণব মুখার্জি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিএসএফ এবং বিডিআর এর মধ্যে ঘন ঘন যাতে মিটিং হয় সেটা উনি দেখবেন, এই ধরনের জিনিস অ্যাভয়েড করার জন্য। তো আপনার এগুলো এগুলো সদর্থক, আলোচনায় আলোচনায় আসছে, হ্যাঁ বলেন। তা আপনার মনে হয় যে সদর্থক স্টেপ কি নেওয়া উচিত এই ব্যাপারে? আমার তো মনে আছে যে প্রণব মুখার্জি এই ব্যাপারটা নিয়ে যতদূর জানি ডক্টর দীপুমনির সাথে আলোচনা করেছেন। তো আপনার এগুলোর জন্য একটা কমিটি করা উচিত, এবং তা কমিটি আপনার মূল্যায়ন করবে কি কি করা যায়। যার জন্য ওই যে প্রণব সাহেব বলেছেন যে উনি ঘন ঘন মিটিং করবেন। এই মিটিং এর ভিতর দিয়ে কিন্তু বেরিয়ে আসবে প্রক্রিয়াগুলো, যে কিভাবে ওই বিষয়টা দেখা যায়। যেমন আপনার এই যে বর্ডারের এলাকার প্রবলেম গুলো যেটা হচ্ছে, এবং বর্ডারের অনেক অনেক যে 37 বছর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু অনেক সীমান্ত রেখা এখনো কিন্তু নির্ধারণ করা হয়নি। এগুলো পড়ে আছে কিন্তু এখন। এগুলো সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, কুদ্দুস খান, কুদ্দুস দা আপনি কি মনে করছেন? রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং প্রণব ব্যানার্জি, এটা আমি খুব স্বাগত জানিয়েছিলাম। শুরুতে বেশ কয়েকটা ট্রিপ হয়েছিল। ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারতের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক রাখা দরকার। এক দুই নম্বর কথা হলো করিডোর দেওয়ার আমি পক্ষপাতী, কিন্তু এখানে একটা হিসাব নিকাশের ব্যাপার আছে। আমাদের দেখতে হবে আমাদের কি পরিমাণ বেনিফিট হয়। আমি ব্যক্তিগতভাবে মানে মনে করি যে ব্যবসা বাণিজ্য অনেক সুবিধা হবে, কারণ করিডোর হলে অনেকগুলো স্টেশন হতে পারে, অনেক চাকরি সৃষ্টি হবে। এই কথাটাই বারবার বলবার চেষ্টা করতেছি। আর একটা কথা হলো কি যে আর একটা বড় দিক হইলো করিডোর ভারতকে দিলে আমরা একটা বার্গেনিং চিপস পাচ্ছি। আমরা ভারতকে বলতে পারবো তোমরা করিডোর যদি ইউজ করো আমাদের গঙ্গার পানি হিসা দাও। মানে একটা বার্গেন করার আমাদের বিশেষ কিছু নাই ভারতের সাথে। ভারত বড় দেশ, তো করিডোরটা আমাদের একটা বড় বার্গেনিং চিপস হতে পারে। এইটা আর প্রতিটা দেশি রাষ্ট্র হিসাবে যদি আমাদের সুসম্পর্ক থাকে, তাহলে যেটা হতে পারে সেটা হলো ভারতের বিশাল একটা মার্কেট আমরা পেতে পারি, আমাদের প্রোডাক্ট গুলো এখানে যেতে পারে। আর তৃতীয়ত আমি মনে করি যে বাংলাদেশের শিল্পায়ন খুব একটা বেশি সম্ভব না, বা এত বড় ভারত আমাদের প্রতিবেশী আছে, কাজে আমাদের ট্রেড বেসড ইকোনমি হতে পারে। আমরা বাইরের বিভিন্ন প্রোডাক্ট আনে বাংলাদেশে রাখলে ভারতে আমরা করতে পারি, এক্সপোর্ট করতে পারি, আমাদের নিজেদের গুড এক্সপোর্ট করতে পারি। ইন শর্ট, আমরা একটা বিশাল মার্কেটের সুবিধা পেতে পারি, প্রোভাইডেড ভারত যদি আমাদের প্রতি একটু বন্ধুসুলভ মনোভাব দেখায়, একটু বড় ভাই মতো মনোভাব না দেখিয়ে। এটা হলো আপনার আচ্ছা, ব্যবসা এই বাণিজ্য। কুলদা, আপনি যে বলছেন যে ভারতের বড় ভাই সুলভ মনোভাব, এটা বাংলাদেশ পেপারেও দেখি। তো এক্স্যাক্টলি কি কি জিনিসগুলো, কি কি ভারতের কি কি স্টেপ যেগুলো ভারত সরকার নিচ্ছে, যেগুলোকে বাংলাদেশের লোক
বরদার সুলভ বলে ধরে নিচ্ছে। এটা নিয়ে একটু মিস্টার হুদা বলবেন যে ভারতবর্ষে কোন কোন স্টেপগুলোকে আপনারা বরদার সুলভ বলে মনে করছেন? আপনি যখন যখন মানে ছোট দেশ হিসাবে যখন আপনাদের তাদের সমস্যাগুলোকে ইগনোর করেন, তখনই মনে করেন যে এরা আমাদেরকে একটু এই নিচু চোখে দেখছে বা ছোট বলে পাত্তা দিচ্ছে না, এইটা একটু তখন মনে করেন যে বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারটা চলে আসে আর কি। খান সাহেব যেটা বললেন না আর না কি। না, কিন্তু এটা তো একটা রিহটিক হলো, কিন্তু আমি জানতে চাইছি স্পেসিফিক যেমন কোন যেমন কোন ধরেন পানির কথাগুলো, যে বিষয়টা আপনি বলুন যে ভারতের এই অ্যাকশন গুলো আপনাদের কাছে বরদা সুলভ বলে মনে হয়েছে। যেমন ধরেন পানির বিষয়টা, গঙ্গার হ্যাঁ। পানির বিষয়টা, যদিও আমার নিজের ধারণা ভারতের নিজের যথেষ্ট পানি নাই, এনাফ পানি হচ্ছে না, তো সামহাও পানির বিষয়টা আমাদের এটা সেটেল করতে হবে ভারতের সাথে। ভারতের উচিত একটা একটা বন্ধুত্ব সুলভ ভাবে এটাকে সেটেল করলে তাহলে আমাদের সমস্যা অনেকটা কমে আসে, সেটা একটা বড় সমস্যা। আর বর্ডারে যে বিডিআরে কিছু লোকজন প্রতিনিয়ত মারা যাচ্ছে, সেটা কাঁটাতারের বেড়া দিচ্ছে কেন? এই জাতীয় জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা বিতর্ক হওয়া দরকার, যাতে ভারতীয় জনগণ মানসিকভাবে প্রস্তুত হতে পারে কাঁটাতারের বেড়াটা তাদের দরকার কেন, আর আমরাও বুঝতে পারি কেন ভারত এটা করছে তাদের জন্য। হুম। সেটা না ব্যাখ্যা দিয়ে শুধু করা তো ঠিক হবে না মনে হয়। তো ভারতকে একটা সুন্দর ব্যাখ্যা দিতে হবে যে এই কারণে, আমাদের নিরাপত্তার কারণে আমরা করছি। নিরাপত্তা বিঘ্নিত বাংলাদেশ করছে কিনা, আর করলে কতটুকু করেছে, বাংলাদেশ কতটা দায়ী ভারতের বিরুদ্ধে সন্ত্রাস হওয়ার জন্য, এই জিনিসগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করার দরকার আমার মনে হয়। আর আচ্ছা আর আমি মিস্টার হুদা, আপনি কিছু বলার আছে? আমি তারপরে এটা আপনাকে না, বলছি আমি যেটা বলতে চাচ্ছি যে যদি ধরেন আমাদের এই করিডোর বা ট্রানজিটের ব্যবস্থা হয়, তাহলে তোমার যেখানে রাস্তাঘাটের নির্মাণের প্রয়োজন আছে, সেইগুলোর ব্যাপারেও আমাদের ভারতকে হেল্প করতে হবে। এবং ধরেন না, এই আমি এই ধরেন যতদূর জানি করিডোরটা ভারতেরই বানানোর কথা। বাংলাদেশের সরকার শুধু জমি দেবে এবং তারা তারপর থেকে ট্যারিফ তুলবে। ও খরচটা ভারতই বহন করবে, রাইট? হ্যাঁ, খরচটা সেটাই ভারতেরই করা বহন উচিত করার না, কথা। তো তাদের তো ভারতই বহন প্রয়োজন করবে এটা হচ্ছে। করতো, এবং যার বিনিময়ে বাংলাদেশ তোর থেকে ট্যাক্স পেতো। যাকে আমার এখানে আমি প্রথমে বলি বিএসএফ এর হত্যাকাণ্ড নিয়ে। বিএসএফ এর হত্যাকাণ্ড, বিএসএফ যে শুধু বাংলাদেশের লোককে হত্যা করছে তা নয়, বিএসএফ এর হাতে বর্ডার এরিয়ায় পশ্চিমবঙ্গেরও প্রচুর লোক মারা গেছে। ভারতের মানবাধিকার কমিশন, ভারত এবং পশ্চিমবঙ্গের, তারা এই নিয়ে অনেক অনেক চিঠি এবং পিটিশন দিয়েছেন। এখন আমি যেটা জানি সেটা হচ্ছে এই যে বিএসএফ এর হত্যাকাণ্ডটাকে ভারত হত্যাকাণ্ড করেছে এইভাবে না দেখে বিএসএফ হত্যা করেছে এভাবে দেখায় ভালো, আচ্ছা যেহেতু আচ্ছা, যারা বিপ্লব নিহত এটা একটা হয়েছেন ভালো। যারা না নিহত হয়েছেন ভারতের তারা শুধু বাংলাদেশের লোক নয়, পশ্চিমবঙ্গেরও প্রচুর লোক না না নিহত না, হয়েছেন তাদের হাতে। বিএসএফটা কে ভারতীয় সেনাবাহিনীর অংশ, হ্যাঁ, রাইট? ভারতীয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। এবার আমি প্রবলেমটা কি বলি, সেটা হচ্ছে এই যে এটা তো নিয়ে তো শুধু বাংলাদেশের লোকেরা বলছে তাই নয়, ভারতের মানবাধিকার কমিশন, পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন, তারাও আমরা এই অনেক কবার অনুষ্ঠানে ওই পিটিশন দিয়েছে যে কমিশনারদের বিএসএফ। ধন্যবাদ দিতে পারি। হ্যাঁ। থ্যাংক ইউ। ভারতীয় মানবাধিকার কমিশন যারা আছে তারা এই বিষয়টা হ্যাঁ, তুলেছেন, কিন্তু এই আমাদের জানা ছিল না, বিষয়টাতে আমরা থ্যাংক নিয়ে ইউ, তাদের আলোচনা ধন্যবাদ হচ্ছে, এটা দিচ্ছি। শুধুমাত্র বাংলাদেশের বলে নয়, তারা পশ্চিমবঙ্গের দিক থেকে লোককে মেরেছে এবং এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটা ব্যাপার হচ্ছে বহুদিন থেকে এই কাঁটাতারে বেড়া দেওয়ার পর থেকে লোকজনের স্মাগলিং করাটার এটা অনেক কঠিন হয়ে গেছে। আগে যেটা ওপেন ওয়ে ছিল, এখন স্মাগলিং করাটা কঠিন হলে কি হচ্ছে, আপনার তো কাঁটাতারে বেড়া বলতে দুজনের কেউ দেখেননি, আমার বাড়ি ওইখানে, আমি অনেক কবার দেখেছি, আমি ভিডিওতেও তুলেছি কাঁটাতারে বেড়ার বিভিন্ন ইয়েগুলো। তো ছবিও তুলতে দেয় না, আমি অনেক কষ্ট করে লুকিয়ে তুলেছিলাম। তো কাঁটা তারের বেড়া যেটা হয় সেটা হচ্ছে কি, প্রতি 2 মাইল অন্তর অন্তর ওদের একটা করে গেট থাকে, যে গেটটাকে নিয়ে ওরা অ্যালাউ করে লোকজনের ওই পাশে নদীগুলো তো আছে বা অনেকের কিছু জমি আছে, কাঁটা তারের পর একটা বাফার স্টেট আছে, সেখানে যাওয়ার জন্য। এখন হচ্ছেটা কি, যেহেতু কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকে স্মাগলিং কমে গেছে, এখন স্মাগলিং করতে গেলে বিএসএফ কে ঘুষ এবং টাকা দেওয়া ছাড়া উপায় নেই। এখন স্মাগলিং এ এমনিতেই মার্জিন বহুদিন আগে থেকে কমে এসেছিল। এইবার হয়েছে কি, মার্জিন আর বর্ডার এরিয়ায় অনেক লোকই থাকে যারা বাংলাদেশের না পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি জানবেনও না, তাদের দুটো দেশই তারা ভোট দেয়, রেশন কার্ড সবকিছু আছে, অনেকে আছে এরকম। এইবার আচ্ছা, হচ্ছে দাদা কি, আপনি তো এই প্রসঙ্গে একটা কথা বলে, আপনি তো তালপট্টি ব্যাপারটাও জানেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমাদের এই যে হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একটা মানুষের ভিতরে সমস্যার সৃষ্টি হয়ে আছে। না, আমি সেটা বলার এক এক করে আমি বলার চেষ্টা করছি। এবার আমি বিএসএফ এরটা বলে নিই। এবার ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, অধিকাংশ ক্ষেত্রে এই যে লোকগুলো আছে যারা দুই দেশেরই নাগরিকত্ব আছে, এবার তারা বিএসএফ কে টাকা পয়সা দিয়ে স্মাগল করে, অনেক সময় মার্জিন কম থাকলে টাকা পয়সা দেয়ও না। এখন যখন মার্জিন কম থাকে তখন লুকিয়ে লুকিয়ে স্মাগল করতে হয়, করতে গিয়ে এখন বিএসএফ এর শুট অ্যাট ফায়ার অর্ডার আছে উপর থেকে, যে বেসিক্যালি তারা যদি দেখে যে কোথাও কেউ পারচার হচ্ছে, ওখান থেকে ওই পুরো টাওয়ার থেকে গুলি করে দিচ্ছে সঙ্গে